হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আবার আমার এই ছোট্ট একটি চ্যানেল লেভাস টেবিলে স্বাগত। আমি তোমাদের দাদা ভাস্কর কর্মকার। তো আজকের আমি যে ক্লাসটা এইমাত্র দেব সেটা ক্লাস 10-এর একটি ক্লাস হবে। তার কারণ আমার কয়েকটা স্টুডেন্ট তারা হচ্ছে অফলাইনে যারা আমার কাছে পড়ে এবং তাদের স্কুলে কিছু এক্সট্রা সিলেবাস হবে যেটা অফলাইন ক্লাসে শেষ করানো সম্ভব নয়। তার কারণ আমি মাধ্যমিকের জন্য একটা নিজস্ব সিলেবাস ধরে এগোই যাতে জুলাইয়ের মধ্যে আমরা বই শেষ করি এবং তারপরে আমরা টেস্টের আগে আরেকবার বইটাকে রিভিশন দিয়ে শেষ করি এবং টেস্টের পরে আরেকবার বইটাকে আমি প্রথম থেকে রিভিশন দিই। মানে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এইভাবে আমার অফলাইন ক্লাসে চলে। তোমরা যারা যারা ক্লাস 10-এ অফলাইন ক্লাস জয়েন করতে চাও তারা আমাকে জানাতে পারো, বা যদি অনলাইনে কোনো টিপস লাগে কিভাবে করলে হবে না হবে তোমরা আমাকে বলতে পারো, আমি ভিডিও বানিয়ে দেবো অনলাইনে ইউটিউবে, ঠিক আছে? তো সেরকমই আজকের একটা যে ইম্পর্ট্যান্ট ক্লাস, সেই ইম্পর্ট্যান্ট ভিডিওটা হচ্ছে যে টপিকটার উপরে, সেটা ক্লাস 10-এর একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। দেখো, আমি আগে থেকে কোনো পিডিএফ বা কোনো কিছু ইম্পর্টেন্ট জিনিস সেরকমভাবে ঠিক বানিয়ে রাখতে পারি না এই মুহূর্তে, কারণ একটু চাপের মধ্যে আছি বলে। বেসিক্যালি আমি ফিজিক্যাল সায়েন্স বলতে যেটা বুঝি যে একটা আত্মস্থ করতে হবে, এটাকে বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং সেটার পরই তোমাকে কিন্তু নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। মানে আজকালকার দুনিয়া যেটা চলছে, একটা কম্পিটিশন, একটা রেস, যে এটা করতে হবে, এতটা ডিপলি পড়তে হবে, এতটা স্কোর করার জন্য পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, ওকে, বাট ইউ হ্যাভ টু লার্ন হাউ টু থিঙ্ক অ্যাবাউট ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তুমি যে সাবজেক্টই পড়ো না কেন, ক্লাস 10 অবধিতে সব সাবজেক্টটাই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে পড়লে তুমি সেটার মধ্যে নিজেকে প্রবেশ করাতে পারবে, দ্যাট অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে ক্লাস 10 অবধি সব কটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়লে তবেই তোমার মাধ্যমিকে কিন্তু একটা ফুল ফ্লেজ নাম্বার আসবে, ঠিক আছে? তো সেসব নিয়ে আমি ভিডিও বানাবো, কীভাবে কী করতে হবে না করতে হবে। আমি আমার তরফ থেকে আমি যে সমস্ত ব্যাপারগুলো মানে ফলো করেছিলাম, করে কিছুটা হলেও লাভ পেয়েছিলাম, আমি সেটাই তোমাদেরকে শেয়ার করবো। এমনটা নয় যে আমি প্রচুর কিছু শেয়ার করতে পারবো, আমার যতটা এক্সপিরিয়েন্স অতটা। তেমনই এই যে চ্যাপ্টারটা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারটার মধ্যে আগে কানেকশানটা আমাকে বুঝতে হবে যে তড়িৎ প্রবাহের সঙ্গে রাসায়নিক যে বিক্রিয়া, এর কানেকশানটা কিভাবে। যদি দেখো আমি বলি যে কেমিক্যাল রিয়াকশান মানে কি, রাসায়নিক বিক্রিয়া, সেটা কাকে বলে এবং কেন সেটাকে কেমিক্যাল বলে সেটা আমাকে একটু বুঝতে হবে আগে। দেখো, মেনলি রিয়াকশান কত টাইপের হয় এই প্রসেস অনুযায়ী, মানে যেটা আমরা আলোচনা করছি কেমিক্যাল রিয়াকশান, সেই কথা অনুযায়ী রিয়াকশান দুটো টাইপসের হয়। একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। এই দুটো প্রসেস হয়। এই দুটো প্রসেসের মধ্যে এই ফিজিক্যালের বাংলা হচ্ছে ভৌত বিক্রিয়া আর কেমিক্যালের বাংলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই দুটো জিনিস। এবার দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, একটা ছোট্ট এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি, দেখো মন দিয়ে বোঝো। ধরো আমি একটা মোমবাতি নিয়েছি, ঠিক আছে? এই মোমবাতিটাকে জ্বলছে, মন দিয়ে শোনো, এই মোমবাতিটা জ্বলছে। মোমবাতিটা যখন জ্বলছে তখন আস্তে আস্তে এর গা দিয়ে আমার মোমটা আস্তে আস্তে পড়তে শুরু করবে, হ্যাঁ কি না? মানে যতক্ষণ ধরে এই মোমবাতিটা জ্বলবে ঠিক ততক্ষণ ধরে এই মোমটা আস্তে 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 কী করবে, গলে যাবে। তাহলে এই গলে যাওয়ার ফলে আমরা যে জিনিসটাকে পাচ্ছি সেটা তো সেই মোমটাকেই তো পাবো, হ্যাঁ কি না বলো? মানে মোমটা গলে যখন জমে যাবে তখন আবার সেটা কি তৈরি হবে, মোমই তৈরি হবে, তাই না? তার মানে দেখো, এই যে পরিবর্তনটা হলো, কি পরিবর্তন, এই পরিবর্তনের নামটাকে আমি বলছি মোমের গলন। এই পরিবর্তনের নামটাকে আমি বলছি মোমের গলন।
তাহলে মোমের গলন যে পরিবর্তনটা, সেই পরিবর্তন আমাকে আবার সেই আগের বস্তুটাকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে যে সকল পরিবর্তনে আমার পুনরায় আগের বস্তুতে আমি সহজেই ফিরে যেতে পারি, সেই পরিবর্তনগুলোকে আমরা বলবো ভৌত পরিবর্তন। মানে যেখানে পদার্থের বাহ্যিক যে অবস্থার কোনো রকম পরিবর্তন হবে না, বাহ্যিক বস্তুর কোনো রকম পরিবর্তন হবে না, তার উপাদান, তার ধর্ম, তার প্রপার্টি, তার গুণ, এগুলো কোনোভাবে পরিবর্তন হবে না, সেই যে পরিবর্তন সেটাকে আমরা ভৌত পরিবর্তন বলবো। সেকেন্ড যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে কেমিক্যাল পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনেও এই একই এক্সাম্পল কাজ করবে, বাট এখানে আমি এখনো বলবো এক্সাম্পলটা বার্নিং অফ ক্যান্ডেল। মানে মোমের যে জ্বলন বা মোমের যে মোম যে জ্বলছে, মোমের জ্বলন। দেখো মোম যখন জ্বলছে, এই যে ধরো মোম জ্বলছে, এখানে দেখো কার্বন, মানে বাতাসের কার্বন, বাতাসের কার্বন না, ধরো বাতাস থেকে অক্সিজেন আছে, এবং এই যে আগুনটা জ্বলার পর এখান থেকে যে কার্বনটা আছে, ভালো করে বোঝো, বাতাসে কার্বনও আছে, অক্সিজেনও আছে। এই যে মোমবাতিটা জ্বলছে, সেটা জ্বলার জন্য এখান থেকে হিট প্রডিউস হয়ে ওরা তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে মোমের জ্বলনটা হচ্ছে, তার ফলে কি হলো, কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটা বিক্রিয়া ঘটে, সেখানে নতুন একটা যৌগ তৈরি হলো, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তার মানে যে সমস্ত পরিবর্তনে বস্তুর আগের অবস্থার কোনো রকম গুণ আর এক্সিস্ট করে না, নতুন গুণসম্পন্ন, নতুন ধর্মসম্পন্ন একটা কণা বা একটা যৌগ বা একটা কিছু পদার্থ তৈরি হতে সক্ষম, সেই যে পরিবর্তন তাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, এটুকুনি বোঝা গেছে। এবারে কথাটা হচ্ছে যে রাসায়নিক পরিবর্তনের সঙ্গে তড়িৎ প্রবাহের যে সম্পর্কটা, সেটা আমরা কি একটু বোঝার চেষ্টা করব। দেখো তোমরা এখন বড় হয়েছো, সেই বড় হওয়ার সঙ্গে তাহলে কেমিক্যাল রিয়াকশান কি বুঝলে, যে একটা রিয়াকশান যেখানে দুটো আলাদা আলাদা মলিকিউল এসে বিক্রিয়া করে এবং তারপরে নতুন কোনো পদার্থ তৈরি হয়। যেমন এর সঙ্গে বি বিক্রিয়া করে ধরো সি তৈরি করলো, তাহলে এটাকে আমরা একটা রাসায়নিক পরিবর্তন বলবো, যেখানে এ আর বি বিক্রিয়া করেছে এবং সি তৈরি হয়েছে। এবং যদি সি এর গুণগত মান বা সি এর যে ধর্মগুলো যদি এ আর বি এর থেকে সম্পূর্ণ আলাদা হয়, যেমন ধরো বলছি H2 আর O2 দুজনেরই ধর্ম কি, আগুনকে জ্বলতে সাহায্য করা, কিন্তু যখন আমার H2O হয়ে যাচ্ছে, তখন সেটা আগুনকে নিভতে সাহায্য করছে। ঠিক আছে, তো এটাকে আমরা কেমিক্যাল রিয়াকশন বলবো। তাহলে আগে আমরা একটা কেমিক্যাল রিয়াকশন, এটা বর্ণনা দিই, দেখো মন দিয়ে শোনো। একটু এগিয়ে দাও। আসলে আমি কোনো কিছুই স্লাইড ফাইড বানিয়ে রাখতে ঠিক পছন্দ করি না, আমি অন স্পট করতে একটু পছন্দ করি, তাই তোমাদের সামনেই করছি, একটু জাস্ট ওয়েট করে যাও, যে তোমরা আঁকার টেকনিকগুলো নিজেরাও বুঝতে পারো যে কীভাবে আঁকা উচিত। দেখো এবার এই জায়গাটাকে আমি একটা লিকুইড দিয়ে ভরে দেবো। এখানে যে লিকুইডটা আছে সেটা হচ্ছে একটা লঘু H2SO4 এর দ্রবণ, লঘু H2SO4 এর দ্রবণ। দ্রবণ মানে কি, যে যেখানে একটা H2SO4 আছে, কার মধ্যে মেশানো আছে, জলের মধ্যে মেশানো আছে। এবং বেসিক্যালি তুমি মনে করে দেখো যে H2SO4 হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, H2SO4 হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, যেটাকে জলে গোলা মাত্রই ও H প্লাস আর SO4 2- কিন্তু ভেঙে যাবে। কি করবে, ও 2H প্লাস এবং SO4 2- ভেঙে যাবে। ঠিক আছে, তার মানে এই জলের মধ্যে আমার একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ রেডিক্যাল চার্জের উৎপত্তি হয়েছে। রেডিক্যাল চার্জ, এটাকে বলবো আমি নেগেটিভ রেডিক্যাল চার্জ, নেগেটিভ
রেডিকেল চার্জ, রেডিকেলের বাংলা হচ্ছে মূলক। মূলক কেন? যখন দুটো মৌল একসঙ্গে যৌগরূপে অবস্থান করার সত্ত্বেও নেগেটিভ আয়নে পরিণত হতে পারে, তখন সেটাকে আমরা বলি নেগেটিভ মূলক চার্জ বা নেগেটিভ রেডিক্যাল চার্জ তৈরি হয়েছে। এবার ধরো এই পাথটাকে আমি বলছি জিঙ্ক পাথ, এই পাথটাকে আমি বলছি একটা কপার পাথ, ঠিক আছে? এবারে তোমরা যখন পর্যায় সারণী পড়েছো সেখানে জানছো যে যারা মেটাল হয় তাদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা অনেক বেশি হয়। মানে তারা যখন রিয়াকশনের মধ্যে যায়, জিঙ্ক যখন রিয়াকশনের মধ্যে যায়, জিঙ্ক যেহেতু একটা মেটাল, তাহলে জিঙ্ক ইলেকট্রন ত্যাগের প্রবণতা অনেকটা বেশি হয়, ইলেকট্রন ত্যাগের প্রবণতা অনেকটা বেশি হয়। এবং কেন ইলেকট্রন ত্যাগ করছে মন দিয়ে বোঝো। ধরো ইলেকট্রন জেটেন এই জায়গাতে ইলেকট্রনগুলো ত্যাগ করছে, ঠিক আছে? যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে ও কী তৈরি হওয়া সম্ভব? Zn2+ তৈরি হওয়া সম্ভব, কারণ জিঙ্কের যেহেতু ভ্যালেন্সি 2, তার মানে ও দুটো ইলেকট্রন একটা টাইমে ত্যাগ করতে পারে। তাহলে যখন কি হলো, জিঙ্ক যখন দুটো ইলেকট্রন ত্যাগ করলো ও তৈরি হলো Zn2+। এটা হয়ে ও কোথায় চলে আসলো? ও চলে আসলো সলিউশনের মধ্যে। সলিউশন মানে এটা হচ্ছে সলিউশন। এই সলিউশনের মধ্যে যখন Zn2+ চলে আসলো, তখন এই Zn2+ আর SO4 2- রিয়াকশন করে তৈরি করলো ZnSO4, একটা সল্ট। জেটেন কি করলো? ZnSO4 এর সঙ্গে রিয়াকশন করে একটা সল্ট তৈরি করলো। এবং তুমি বলতে পারো স্যার Zn2+টা কেন আসলো সলিউশনে? তোমরা একটা জিনিস ক্লাস 9-এ পড়েছো যে কোনো মেটালের সাথে যদি আমরা H2SO4কে রিয়াকশান করাই, তো সেখানে একটা মেটালিক সল্ট তৈরি হয় এবং সেখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে চলে যায়। তার কারণ এই জিঙ্ক অ্যাক্টিভিটি সিরিজে, মন দিয়ে শোনো, এই জিঙ্ক অ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের উপরে অবস্থান করে। ফলত কোনো অ্যাসিড থেকে এই মেটালগুলো হাইড্রোজেনকে সাবস্টিটিউট করতে সক্ষম। এবং এই পসিবিলিটিসটার জন্যই Zn2+ অটোমেটিক্যালি সলিউশনে আসে এবং সেখানে এই যে রিয়াকশানটা করে ZnSO4 তৈরি করে। ঠিক আছে, এটা একটা কন্ডিশন হলো। সেকেন্ড কন্ডিশনে দেখো 2H+ আছে আমার কাছে। তাহলে সলিউশনে এই যে 2H+টা আছে, তাহলে প্লাস মানে কি? ওর কাছে ইলেকট্রনের প্রচুর ঘাটতি আছে, মানে ইলেকট্রন নেই। H+ মানে কি? তার কাছে ইলেকট্রন নেই একদম। তাহলে ও তো জেটেনের কাছে তো যেতে পারবে না, কারণ জেটেন তো উল্টে ইলেকট্রন ছেড়ে সলিউশনের মধ্যে আসছে। তাহলে ও যাবে কার কাছে? এই কপারের কাছে। ও কপারের কাছে গিয়ে ধরো 2H+টা কপারের কাছে গেল, গিয়ে কপারের থেকে ইলেকট্রন নেবে। কপারের থেকে কি করবে? ইলেকট্রন নেবে, কারণ আর কোনো উপায় নেই। আর কপার কি? কপারের কাছে ইলেকট্রোনেগেটিভিটি নেচার একটা আছে, মানে সরি নেগেটিভ বলছি, ইলেকট্রোপজিটিভিটি নেচার একটা আছে, মানে ইলেকট্রন ছাড়ার প্রবণতা আছে। মানে হাইড্রোজেনে ইলেকট্রন গ্রহণের প্রবণতা থেকে, মানে হাইড্রোজেনের যে ইলেকট্রন গ্রহণের প্রবণতা, তা কপারের যে ইলেকট্রন ছাড়ার প্রবণতা থেকে বেশি। মানে কি? কপার ছাড়া মাত্রই হাইড্রোজেন নিয়ে নেবে। ভালো শোনো, কপারের ইলেকট্রন ছাড়ার প্রবণতার থেকে হাইড্রোজেনের ইলেকট্রন নেওয়ার প্রবণতা অনেক বেশি। তো ফলে কি হয়? হাইড্রোজেন বা H+ গিয়ে তৎক্ষণাৎ কপারের কাছ থেকে ইলেকট্রনগুলোকে নিতে শুরু করে দেবে। তাহলে কি হলো? যখনই দেখো এই রিয়াকশনটা দেখো, 2H+ গেল, কপারের কাছে দুটো ইলেকট্রন নিয়ে তৈরি করলো H, আরেকটা H+ ধরো আমি তাহলে কী তৈরি করবে? H2 তৈরি করবে। তাহলে দেখো H2 গ্যাস হয়ে ও উপরের দিকে বেরিয়ে যাবে, H2 গ্যাস হয়ে ও উপরের দিকে বেরিয়ে চলে যাবে। তাহলে ভালো করে বুঝবে, ঠান্ডা মাথায় এবং ক্লিয়ারলি বুঝবে কি হলো এই মুহূর্তে রিয়াকশানটার মধ্যে। যে আমার কাছে একটা পাত আছে যেখানে
এটা হচ্ছে আমার জিঙ্কের পাত, আমার কাছে আরেকটা পাত আছে যেটা হচ্ছে কপারের পাত। এই যে জিঙ্কের পাতটা, এই ইলেকট্রন ছেড়েছে, কোথায় ছেড়েছে? পাতের মধ্যে ইলেকট্রনগুলোকে ছেড়েছে, পাতের মধ্যে ইলেকট্রনগুলোকে ছেড়ে নিজে Zn2+ সলিউশনে এসছে। তাহলে এর চার্জগুলো কি হবে? নেগেটিভ চার্জ। এই পাতটার চার্জ কি তৈরি হবে? নেগেটিভ চার্জ, কারণ এই চার্জগুলোকে এই পাতের সারফেসে ছেড়ে Zn চলে এসছে সলিউশনে। Zn কোথায় চলে এসছে? সলিউশনে চলে এসছে। উল্টো দিকে হাইড্রোজেন H+ কি করেছে? কপারের কাছ থেকে ইলেকট্রনগুলোকে নিয়েছে, কপারের কাছ থেকে ইলেকট্রনগুলোকে নিয়েছে। তাহলে কপার যদি ইলেকট্রন নেয়, তাহলে কপারের মধ্যে নিশ্চয়ই পজিটিভ চার্জ তৈরি হয়েছে বলা যেতে পারে। কোনো একটা মেটাল থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে সেটাকে M+ বলতে পারি আমরা। তেমনি কপার পাতটা থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে হাইড্রোজেনের কাছে গেছে, তার মানে আমি বলতে পারি যে কপার পাত্রের মধ্যে পজিটিভ চার্জ তৈরি হয়েছে, এই কথাটা আমি বলতেই পারি। তাহলে কি তৈরি হচ্ছে? যে একটা প্রান্তে আমার তৈরি হচ্ছে নেগেটিভ চার্জ, আর একটা প্রান্তে আমার তৈরি হচ্ছে পজিটিভ চার্জ। এবার মন দিয়ে শোনো, এই নেগেটিভ পাতটাকে বলা হয় নিম্ন বিভবযুক্ত অঞ্চল, নিম্ন বিভবযুক্ত অঞ্চল। আর পজিটিভটাকে বলা হয় উচ্চ বিভবযুক্ত অঞ্চল, উচ্চ বিভবযুক্ত অঞ্চল। বিভব মানে শক্তি, বিভব মানে শক্তি, নিম্ন শক্তিযুক্ত অঞ্চল। এবারে এখানে একটা পয়েন্ট টু বি নোটেড, যে নিম্ন বিভব মানেই যে কম শক্তি সম্পন্ন, উচ্চ বিভব মানে যে বেশি শক্তি সম্পন্ন, এরকম ভাবার দরকার নেই। নেগেটিভকে আমরা লোয়ার বলি আর পজিটিভকে আমরা হায়ার বলি, এইভাবে আমরা বলে থাকি। এদের দুজনের মধ্যে ডিফারেন্স বলতে, এদের দুজনের মধ্যে ডিফারেন্স বলতে সেটা যে নেগেটিভ যে পাত, নেগেটিভ যে পাত সেটা কে? জিঙ্ক পাত। তার নেগেটিভ পাত মানে বুঝতে হবে যে এখানে ফ্রি ইলেকট্রন প্রচুর আছে, ফ্রি ইলেকট্রন প্রচুর আছে। আর পজিটিভ পাত মানে বুঝতে হবে, পজিটিভ পাত মানে কোন পাতটা? কপার পাত। তাই পজিটিভ পাত মানে বুঝতে হবে যে ওখানে ফ্রি ইলেকট্রন নেই, ফ্রি ইলেকট্রন নেই। তার মানে অতএব দুটি পাতের মধ্যে ইলেকট্রন কণার ডেফিসিয়েন্সি বা পার্থক্য জন্যই দুটি পাতের মধ্যে একটি বিভব পার্থক্য তৈরি হবে। ডেফিসিয়েন্সির জন্যই দুটি পাতের মধ্যে একটি বিভব পার্থক্য তৈরি হবে, মানে পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হবে। ঠিক আছে? তাহলে এই যে বিভব পার্থক্য তৈরি হবে, এই বিভব পার্থক্যটা কি করে মেটানো সম্ভব? যখনই পজিটিভ পাত আর নেগেটিভ পাতের মধ্যে যদি আমি একটা কন্ডাক্টিং ওয়্যার যুক্ত করি, কি বলবো এটাকে? এটাকে আমি বলছি কন্ডাক্টিং ওয়্যার, মানে হচ্ছে পরিবাহী তার। মানে কি? মাইনাস মানে কি? এর কাছে তো ইলেকট্রন আছে প্রচুর পরিমাণে, এর কাছে কি আছে? ইলেকট্রন আছে। আচ্ছা, এই চিহ্নটা কি ইউজ করেছে অনেকে বুঝতে পারবে না, তা নিকুচি করেছে, আমি সোজা ডাকটি টেনে দিই, আমি বুঝতে পারো। ঠিক আছে? ওটা পরে বুঝতে পারো, চড়াচড়ি যখন আমরা শিখবো সেখানে দেখবো যে ওটা হচ্ছে রেজিস্ট্যান্সের চিহ্ন। ঠিক আছে? তাহলে ইলেকট্রনের কাছে বেশি পরিমাণে আছে, এর কাছে নেই, তাহলে এ কী করবে? ইলেকট্রনটা অটোমেটিক্যালি এর দিকে যাবে বলে আমরা ধরে নিতে পারি।
কার দিকে? পজিটিভের দিকে। কার দিকে? পজিটিভের দিকে। ইলেকট্রনটা পজিটিভের দিকে যাওয়া শুরু করবে। ঠিক আছে, ভালো করে বোঝো, ইলেকট্রনটা পজিটিভের দিকে যাওয়া শুরু করবে। এবারে ভালো করে বোঝো যে এখানে যে রিয়াকশানটা হলো, এখানে যে রিয়াকশানটা হলো, সেই রিয়াকশানের জন্য এটা নেগেটিভ তৈরি হয়েছে, সেই রিয়াকশানের জন্য এখানে পজিটিভ তৈরি হয়েছে। তাহলে এখানে যে একটা কেমিক্যাল রিয়াকশান হয়েছে, এখানে যে একটা কেমিক্যাল রিয়াকশান হয়েছে, সেই কেমিক্যাল রিয়াকশানটা এই সেলটার মধ্যে, মানে এই যে যেখানে লিকুইডটা ছিল, যে সলিউশনটা ছিল, সেই সলিউশনটার মধ্যে বলতে পারি একটা এনার্জিকে জন্ম দিয়েছে, একটা এনার্জিকে জন্ম দেয়, যেটাকে আমরা বলি ইএমএফ, যেটাকে আমরা কি বলি? ইএমএফ। ভালো করে বলছি যে লিখছি দেখো, যে ওই পাত্রে রাসায়নিক বিক্রিয়ার দরুন পাত্রের সলিউশনে একটি শক্তি জন্ম নেয়, যাকে আমরা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলি, বাংলায় যেটাকে আমরা বলি তড়িৎ চালক বল। ঠিক আছে, বাংলায় এটাকেই বলি আমরা তড়িৎ চালক বল। ঠিক আছে, তাহলে এই যে তড়িৎ চালক বল কিন্তু আদতে কোনো বল নাই, ওটা একটি শক্তি। তাহলে সলিউশনের মধ্যে একটা শক্তি আছে, এবং সলিউশনের মধ্যে শক্তিটা কার জন্য হচ্ছে? আধান পরিবহনের জন্য। কার জন্য হচ্ছে? ইলেকট্রন নয় কিন্তু, আধান পরিবহন। কি আধান? পজিটিভ আধান। মানে ধরো নাও একবার Zn2+ আসছে, পজিটিভ আধান, একবার ধরো H+ চলাচল করছে, সেটা পজিটিভ আধান, SO4 2- চলাচল করছে। তাহলে সলিউশনের মধ্যে এই শক্তিটা কী জন্য তৈরি হচ্ছে? আধান পরিবহনের জন্য। কী জন্য? আধান পরিবহনের জন্য। তাহলে এই শক্তিটাই এই প্লাস আর মাইনাসকে জন্ম দিয়েছে। এই শক্তিটা তৈরি হয়েছে বলেই এই প্লাস আর মাইনাসটা তৈরি হয়েছে। যখন প্লাস আর মাইনাস, যখন আমি এই তারটা দিয়ে জুড়ছি, তখন যেই ইলেকট্রন যাওয়া শুরু করছে, তখন তো এই শক্তিটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তাই এই শক্তিটাকে বজায় রাখার জন্য, এই তড়িৎচালক বলটাকে মেনটেন করার জন্য ধরে নেওয়া হয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা পজিটিভ কিউ চার্জ যাওয়া শুরু করে। কি বললাম? এই তড়িৎচালক বলের শক্তিটাকে ধরে রাখার জন্য, মানে মাইনাস থেকে প্লাসের দিকে যখন ইলেকট্রন যাচ্ছে, তাহলে তো ডেফিসিয়েন্সি শেষ হয়ে যাবে। তাহলে ডেফিসিয়েন্সি শেষ যদি হয়ে যায়, ভালো করে বলছি, যদি ডেফিসিয়েন্সি শেষ হয়ে যায়, তাহলে তড়িৎচালক বলটা তো কন্টিনিউ তো চলতে থাকবে। ভালো করে বুঝবে, তড়িৎচালক বলটা কন্টিনিউ, মানে ভালো করে একদম ক্লিয়ারলি বুঝবে, ক্লিয়ারলি। ধরো এই পাতের কাছে, ধরো জিঙ্ক, এটা ধরো জিঙ্ক, এর কাছে ইলেকট্রন ছিল না, তাহলে ওই জন্য নেগেটিভ ছিল। ভালো করে বোঝো, এর কাছে এটা ধরো নেগেটিভ ছিল, আর এই কপার পাতের কাছে পজিটিভ আছে। ভালো করে বুঝবে। এবার ধরো নেগেটিভ থেকে পজিটিভের দিকে ধরে নাও ইলেকট্রন যাওয়া শুরু হচ্ছে। তাহলে এর কাছ থেকে যে ইলেকট্রনগুলো হাইড্রোজেন নিচ্ছিল, তাহলে একটা সময় পরে কি কপারের ইলেকট্রন শেষ হয়ে যাওয়া উচিত ছিল? কিন্তু যত ইলেকট্রন হাইড্রোজেন, ভালো করে বসানো, তো হাইড্রোজেন যত ইলেকট্রন নিচ্ছে, তত যখনই আমি তার দিয়ে যুক্ত করছি, বিভব পার্থক্যের জন্য জিঙ্ক থেকে ইলেকট্রনটা কপারের দিকে আসছে। তাহলে জিঙ্ক থেকে কপারের দিকে যে ইলেকট্রনটা আসা শুরু করছে, তখন অটোমেটিক্যালি এই প্লাসগুলো আর থাকছে না, মানে ইলেকট্রন ভরাট হয়ে যাচ্ছে, এখানে ইলেকট্রন ভরাট হয়ে যাচ্ছে। তাহলে রিয়াকশানটা চলতে থাকছে। তো এই রিয়াকশানটা চলার জন্য, মানে ভালো করে বোঝো, এই রিয়াকশানটা যে চলছে, সেই রিয়াকশানটাকে
ডমিনেট করার জন্য বা যেই রিয়াকশানটাকে নিউট্রালাইজ করার জন্য ধরে নেওয়া হয় যে এই পজিটিভ দিক থেকেও একটা পজিটিভ চার্জ নেগেটিভের দিকে যাচ্ছে। ধরে নেওয়া হয় যে পজিটিভ দিক থেকেও পজিটিভ একটি চার্জ নেগেটিভের দিকে যাচ্ছে, ফলে কি হচ্ছে, এদের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, এদের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। তার মধ্যে এই জিঙ্ক পাত আর কপার পাতের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি ঘটছে কি, আমরা ধরে নিতে পারি যে পজিটিভ আর এই যে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রন আসে এবং পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা প্লাস কিউ চার্জ যায়। ধরে নিচ্ছি, এটার বাস্তবে অস্তিত্ব নেই, আমরা ধরে নিচ্ছি। অ্যাকচুয়ালি কি হয় পরে যখন 11-12-এ উঠবে সেই ভিডিও আমি ক্লিয়ার করে দেবো সুন্দর করে। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তারা আপকামিং আমার যখন আমি এসি পড়াবো, এসি কারেন্ট, সেই এসি কারেন্ট পড়ানোর সময় তোমরা আমার ভিডিও দেখতে পারো, ক্লাস 12 ভিডিওগুলো, তখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে হাউ কারেন্ট উইল ওয়ার্কস, কীভাবে ইলেকট্রন কারেন্ট জীবনের মধ্যে যাতায়াত করে বা কীভাবে কারেন্টের জন্ম নেয়, তার পুরো ফুল ডিটেলড ভিডিও আমি দিয়ে দেবো। আপাতত এটা একটু বোঝো, ফিল না যে জিঙ্ক থেকে ইলেকট্রন কপারের কাছে আসছে, তাহলে কপারের কাছে তো ইলেকট্রন ডেফিসিয়েন্সি তো থাকবেই না। তাহলে সেটা যদি করে তাহলে সলিউশনটা তো চলতেই থাকবে, সলিউশনটা তো গুলিয়ে যাবে। তো সেই সলিউশনের ব্যালেন্সটাকে কমপ্লিট করে রাখার জন্য, সলিউশনের ব্যালেন্সটাকে মিটিয়ে রাখার জন্য পজিটিভ চার্জটা, মানে পজিটিভ প্রান্ত থেকে পজিটিভ কিছু চার্জ ইলেকট্রন প্রান্ত বা নেগেটিভ প্রান্ত দিকে যায় বলে আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, আপাতত একটুখানি বোঝো, ক্লিয়ারলি বোঝো। তাহলে এবার দেখো, তাহলে এই যে প্লাস কিউ চার্জে যাচ্ছে এটাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। প্লাস কিউ চার্জ যাচ্ছে বা ইলেকট্রন আসছে, এই যে চার্জের যাওয়া আসা, এটাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। কারণ যে কোনো চার্জ গেলে তো আমরা তড়িৎ প্রবাহ বলবো না, ইলেকট্রন যে যাচ্ছে, প্লাস চার্জ বা নেগেটিভ চার্জ এই যে যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে বা পজিটিভ একটা চার্জ যাচ্ছে বলে ধরে নিচ্ছি আমরা, সেটাকেই আমরা বলি তড়িৎ প্রবাহ। তাহলে কি হলো, যদি কোনো তার মানে আমি একটা ব্যাটারি নিই, ব্যাটারি বা কোনো যদি একটা আমি ড্রাই সেল নিই, বা যদি আমি একটা ড্যানিয়েল সেল নিই, এতগুলো উদাহরণ, হ্যাঁ, ড্যানিয়েল সেল নিই, এই সবকটা সেল কি করে, কেমিক্যাল রিয়াকশান থেকে কারেন্টকে জন্ম দিতে সাহায্য করে, কারেন্টকে জন্ম দিতে সাহায্য করে। এবার দেখো এই সমস্ত জিনিসপত্রগুলো তো একটা সময় পরে স্টপ হয়ে যায়, একটা সময় পরে কারেন্ট দেওয়া স্টপ করে দেয়। কেন? কারণ যখনই সলিউশনটা শেষ হয়ে যায়, রিয়াকশান হতে 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 মানে জিঙ্কটা ক্ষয়তে ক্ষয়তে, মানে জিঙ্ক যে ইলেকট্রন ছেড়ে দিয়ে যখন জিঙ্ক যখন সলিউশনে আসছে, তার মানে কি জিঙ্ক ক্ষয়ে যাচ্ছে। তো এরকম হতে হতে যখন জিঙ্কটা ভেতরে ক্ষয়ে যায়, তখন আর সলিউশনের জায়গা থাকে না, তখনই আস্তে আস্তে আমাদের এই কেমিক্যাল রিয়াকশান কিন্তু আর কারেন্ট দিতে পারে না। ঠিক আছে, বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে এটা ছিল পুরো চ্যাপ্টারের একটা ওভারভিউ যে আমরা কি পড়ছি। আমরা কেমিক্যাল রিয়াকশানের সাহায্যে তড়িৎ প্রবাহকে জন্ম দিচ্ছি। তাহলে এবার আমরা যেটা পড়বো যে অ্যাপ্লিকেশন অফ দিস চ্যাপ্টার, অ্যাপ্লিকেশন অফ দিস চ্যাপ্টার, কি অ্যাপ্লিকেশন এবং কেন অ্যাপ্লিকেশন? যে আমি দেখছি যে কোনো একটা সেলে কেমিক্যাল রিয়াকশান থেকে কি তৈরি হচ্ছে, কারেন্ট। এবার ভালো করে বুঝবে, এবং সেটা হতে গিয়ে আমার কাছে কী কী পেলাম, আমি একটা পাথ পেলাম যার চার্জ নেগেটিভ, আমি একটা পাথ পেলাম যার চার্জ পজিটিভ। এই নেগেটিভ যুক্ত যে পাথ সেটাকে বলা হয় ক্যাথোড প্লেট, পজিটিভ যুক্ত যে চার্জ সেটাকে বলা হয় অ্যানোড প্লেট। কেন? ভালো করে বোঝো কেন। মানে ধরো কেমিক্যাল রিয়াকশানের পরে এই নেগেটিভ পাথ আর পজিটিভ পাথ তৈরি হয়েছিল ধরো, কিন্তু যদি আমি কেমিক্যাল রিয়াকশানের আগেই এই দুটো পাথকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করতাম, ব্যাটারি মানে কি, এদিকে পজিটিভ ব্যাটারি, এদিকে ব্যাটারি নেগেটিভ,
একটা ব্যাটারিকে এই দুটো পাতের সঙ্গে যুক্ত করেছি। তাহলে এই পাতটা নেগেটিভ, এই পাতটা পজিটিভ, ভালো করে বুঝবে। তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম, এটা পুরোটা হচ্ছে একটা সিস্টেম, যে 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 দুটো পাত দুটো একটা ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, যার নেগেটিভ পাতের সঙ্গে একটা ব্যাটারি, তার হচ্ছে ভালো করে শোনো, যে এখানে যেটা ব্যাটারি দেওয়া আছে, এই ব্যাটারির পজিটিভ পাতের সঙ্গে আছে তোমার একটা পাত, নেগেটিভ পাতের সঙ্গে আছে তোমার একটা পাত। তাহলে এই পাতটা নেগেটিভ, এই পাতটা পজিটিভ। এবার এটাকেই যখন তুমি এই জলের মধ্যে নিয়ে আসছো, এই জলের মধ্যে চোবাচ্ছ, ভালো করে বোঝো, জল বা কোনো সলিউশনের মধ্যে চোবাচ্ছ, তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে এই সলিউশনের মধ্যে যারা পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জটা যাবে কার দিকে? নেগেটিভের দিকে, নেগেটিভ পাতের দিকে, কারণ তাই নেচার। এবং এই সলিউশনের যেটা নেগেটিভ চার্জ হবে, সেই নেগেটিভ চার্জটা যাবে কার দিকে? সেটা যাবে পজিটিভ পাতের দিকে, কারণ নেগেটিভের নেচার পজিটিভের দিকে যাওয়া, আর পজিটিভের নেচার হচ্ছে নেগেটিভের দিকে যাওয়া। তাহলে যে নেগেটিভ যে পাতটা, যার চার্জ, যে পাতের চার্জ হচ্ছে নেগেটিভ, তার দিকে আসে কে? ক্যাটায়ন। তার দিকে কি আসে? ক্যাটায়ন। আর যে নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জটার নাম আমরা কি জানি? অ্যানায়ন। তাহলে এই নেগেটিভ চার্জ কার দিকে যাচ্ছে? পজিটিভের দিকে। তাই পজিটিভ পাতটার নাম হচ্ছে অ্যানোড। অ্যানোড কেন নাম? অ্যানায়ন আসে বলে। কার নাম? পজিটিভ পাতের নাম। তাহলে অ্যানোড প্লেটের চার্জ কেমন? পজিটিভ। কেন? কারণ ওখানে অ্যানায়ন আসে। আর নেগেটিভ চার্জ, নেগেটিভ প্লেটের নাম ক্যাথোড। কেন? কারণ এখানে ক্যাটায়ন আসে। তাই ক্যাথোড প্লেটের চার্জ কি? নেগেটিভ, কারণ ওর দিকে কি আসে? ক্যাটায়ন আসে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে আমার কথা পুরোপুরিভাবে? তাহলে এবার আসছিলাম আমি অ্যাপ্লিকেশানটা, দেখো মন দিয়ে। তাহলে অ্যাপ্লিকেশানে আমরা কি কি অ্যাপ্লিকেশান ইউজ করতে পারি? ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। সেকেন্ড যেটা আমরা করতে পারি ধাতু নিষ্কাশন। আর থার্ড যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে তড়িৎ লেপন। আমি একটা এক্সাম্পল দিলে ওভারভিউ ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষাটা দিয়ে আসো, দেন এরপরে অফলাইনে ডিটেইল ভিডিও হবে, অনলাইনে দিলেও অনলাইনের আমি ডিটেইল ভিডিও দেবো এর উপরে, যখন আমি ফেজ 2-3 পড়াবো। এখন আমি ক্লাস 10-এর ফেজ 1 পড়াচ্ছি। ইয়েস, ক্লাস 10কে আমি 3টে পর্যায়ে ভাঙি: ফেজ 1, ফেজ 2, ফেজ 3। এবং যারা আমার 3টে ফেজের ক্লাস অফলাইন বা অনলাইনে করবে, তাদের মাধ্যমিকের প্রশ্নটা জাস্ট চুনোপুটি বলে মনে হবে। ঠিক আছে, চলো। তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটার ব্যাখ্যা কি? যে ফার্স্টেরটা, যে তড়িৎ প্রয়োগ করে কোনো কেমিক্যাল রিয়াকশানে যুক্ত হওয়া মৌলগুলিকে পুনরায় মৌলরূপে, স্বাধীন মৌলরূপে ফিরিয়ে আনার প্রসেস বা ফিরিয়ে আনার প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। ঠিক আছে, দেখো এবারে শোনো মন দিয়ে কথাটা আমার। এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটা দিলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো এই আমার কাছে সলিউশনের যে পাত্রটা সেখানে আছে। ধরে নাও আমি এখানে শুধু জল রেখেছি। জলকে আমি আলাদা করব। জলের মধ্যে কি কি আছে? হাইড্রোজেন আর অক্সিজেন।
সেটাই আমি আলাদা করব। এবার ধরো আমি এখানে একটা পাথ আঁকছি, এখানে একটা পাথ আঁকছি, ভালো করে বুঝবে। সলিউশনে কি আছে? জল। সলিউশনের যে এইটাকে ধরে নাও ব্যাটারির আমি পজিটিভ প্রান্ত এবং এটাকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে দিয়েছি। তাহলে বেসিক্যালি এই প্লেটের চার্জটা কি হবে? পজিটিভ, এবং এই প্লেটের চার্জটা হবে নেগেটিভ। তাহলে আমি কেমিক্যাল রিয়াকশান থেকে কারেন্ট পাচ্ছিলাম। তাহলে যখন আমি এখানে কারেন্ট প্রথমেই প্রডিউস করলাম, তাহলে কারেন্ট থেকে নিশ্চয়ই আমি এখানে একটা কেমিক্যাল রিয়াকশান দেখতে পাবো, এবং সেই কেমিক্যাল রিয়াকশান কটা হবে? দুটো। কেন দুটো? একটা হবে ক্যাথোড রিয়াকশান, আরেকটা হবে অ্যানোড রিয়াকশান। একটা হবে ক্যাথোড রিয়াকশান আর একটা হবে অ্যানোড রিয়াকশান। মন দিয়ে শুনবে। একটা হবে ক্যাথোড রিয়াকশান, মানে এখানে, ক্যাথোড মানে কোনটা? এটা। একটা হবে এখানে রিয়াকশান, আর একটা হবে এইখানে রিয়াকশান। দুটোকে দেখো আমি দেখাচ্ছি। তাহলে এটাকে আমি বলছি ক্যাথোড রিয়াকশান। কেন? আমি কি বলেছি? ক্যাথোডের চার্জ কি? নেগেটিভ, কারণ ক্যাথোডের দিকে পজিটিভ আসে। তাহলে দেখো, যদি এই H2O-টার মধ্যে যখনই আমি কারেন্ট দেব, তখন এই H2O-টা ভাঙবে কিসে? 2H প্লাস প্লাস O2 মাইনাস। H2O-টা ভাঙবে 2H প্লাস আর O2 মাইনাসে ভাঙবে। ভেঙে এই যে 2H প্লাস, এই যে 2H প্লাস, ধরো তার মধ্যে প্রথমে একটা H প্লাস এলো, তাহলে এই যে পাত্রার কাছে যাবে, ও যাবে এই পাত্রার কাছে। কে যাবে? H প্লাস যাবে। এই যে H প্লাস এই পাত্রার কাছে গেল, এই যে H প্লাস এই পাত্রার কাছে গেল, তাহলে যাওয়ার ফলে H প্লাস মানে কি? ওর কাছে ইলেকট্রন নেই। তাহলে H প্লাস এই পাতে যেহেতু ইলেকট্রন আছে, এই পাতে মাইনাস মানে কি? ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রন আছে। নেগেটিভ মানে কি? এক্সট্রা ইলেকট্রন। নেগেটিভ মানে কি? এক্সট্রা ইলেকট্রন। কার জন্য আসছে? ব্যাটারির জন্য। এই যে এক্সট্রা ইলেকট্রন আছে, ও নেবে, সেটা নিয়ে প্রথমে একটা হাইড্রোজেন এলিমেন্ট তৈরি করবে। তারপরের H প্লাসটা আসবে, সেও ইলেকট্রন নেবে, সেও তৈরি করবে একটা হাইড্রোজেন এলিমেন্ট। দুটো হাইড্রোজেন এলিমেন্ট দুজনে রিয়াকশান করে বা দুজনে একসঙ্গে হয়ে H2 হয়ে বেরিয়ে যাবে। তাহলে এখানে আমি কি পেলাম? এখানে আমি পেলাম H2 গ্যাস। এবার তাকে কালেক্ট করার টেকনিক আলাদা, সেই আলোচনায় আমরা এখানে যাচ্ছি না। তাহলে দেখো, ক্যাথোড রিয়াকশান আমি কি পেলাম? ক্যাথোড রিয়াকশানে আমি পেলাম হাইড্রোজেনকে পেয়ে গেলাম। তাহলে জল থেকে অটোমেটিক্যালি হাইড্রোজেনটা আলাদা হয়ে গেল। এবার যদি আমি করি যে অ্যানোড রিয়াকশান, যদি আমি করি এখানে অ্যানোড রিয়াকশান মানে অ্যানোড প্লেটের চার্জ হচ্ছে পজিটিভ, কারণ OH মাইনাস এখানে যাবে। এখানে কে যাবে? OH মাইনাস। তাহলে OH মাইনাস গেল, ওর কাছে প্রচুর OH মাইনাস মানে কি? ইলেকট্রন আছে, আর প্লাসের কাছে ইলেকট্রন নেই, মানে প্লাস যে প্লেটটা, এর কাছে ইলেকট্রন নেই। তাহলে OH প্লাস হচ্ছে ইলেকট্রনটাকে দেবে, দিয়ে তৈরি করবে OH। আর একটা OH মাইনাস আসবে, ইলেকট্রন দেবে, দিয়ে তৈরি করবে OH। এবার এই যে OH, এরকম এরকম OH প্রায় 4টে যুক্ত হবে, মানে এগুলো রিয়াকশানের মানে ব্যালেন্সিংয়ের জন্য আর কি। 4টে তৈরি হবে, যুক্ত হবে, হয়ে O2 প্লাস আবার কিছুটা জল তৈরি করবে। এটা ভাবার দরকার নেই, এটা রিয়াকশানের একটা টেকনিক। মানে রিয়াকশানেরটা কী হবে সেটা আমি তোমার লিখলাম, যে 4টে OH, মানে 4টে OH মিশিয়ে একটা O2 তৈরি করবে আর একবার জল তৈরি করবে। 4টে OH মিশে H2 তৈরি করবে, H2 মানে জল তৈরি করবে আর O2। তাহলে বেশি ব্যালেন্স করো, কী হবে? এখানে একটা 2 বসিয়ে দেবে, ঠিক আছে? দেখো, দুটো 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 4টে আর হাইড্রোজেন 4টে, ঠিক আছে? তাহলে অক্সিজেন তৈরি করবে আর জল তৈরি করবে। তাহলে দেখো, ক্যাথোড রিয়াকশন আমি কি পেলাম? অ্যানোড রিয়াকশন আমি কি পেলাম? অক্সিজেন। তাহলে এখানে যে এই আলোচনাটা আমি করলাম, সেই আলোচনাতে দুটো রিয়াকশান দেখালাম, একটা ক্যাথোড রিয়াকশান। সেই ক্যাথোড রিয়াকশানে আমি কাকে পেয়েছি?
হাইড্রোজেনকে। আর একটা করেছি আমি অ্যানোড রিয়াকশান, তাতে আমি কাকে পেয়েছি? অক্সিজেনকে। তাহলে দেখো আমি H2O কে হাইড্রোজেন আর অক্সিজেনে ভেঙে দিলাম। ওই জন্য এই প্রসেসটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, মানে তড়িতের সাহায্যে জলকে আমি বিশ্লেষিত মানে ভেঙে দিলাম। ঠিক আছে, এবার এর পরেরটা কি? ধাতু নিষ্কাশন। ধরো আমি ধাতু নিষ্কাশন করব, সেটা কি? সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তোলিত আকরিক থেকে, ভূগোলে পড়েছো তোমরা, আকরিক থেকে ধাতুকে আলাদা করার উপায়কে ধাতু নিষ্কাশন বলে। নিষ্কাশনের বানানটা আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, পেট কেটে মধ্যাহ্নের সময় হবে। হ্যাঁ, ধাতু নিষ্কাশন বলে। ঠিক আছে, দেখো এবার এটার এক্সাম্পল দেখো মন দিয়ে। কীভাবে হচ্ছে দেখো। এটা একইভাবে ধরুন আমি এখানে একটা পাত্র নিচ্ছি, আবার ধরুন এই পাত্রের মধ্যে আমি সলিউশন নিচ্ছি, কি সলিউশন নেব? সলিউশনটা কিসের নেব? গরম গরম গরম। একটা আকরিক কি নিবি? একটা আকরিকের এক্সাম্পল হচ্ছে, আপাতত নিয়ে চলো বক্সাইট। কেমন দেখতে হয়? Al2O3, 2H2O, Al2O3, 2H2O, এটাকে কি বলা হয়? বক্সাইট। বক্সাইট কিসের আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক, বুঝতেই পারছো। বক্সাইট কিসের আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক। দেখো কি করবো, দেখো আমি তাহলে এই যে Al2O3, এটাকে প্রথমে কি করা হয়? এটাকে প্রথমে পরিশুদ্ধ করা হয়। তার টেকনিক আছে, বইয়ে তোমরা একটু পড়বে। আমি জিস্ট করছি আপাতত। পরিশুদ্ধ করা হয় মানে ফেলসপার, ফ্লোরিন, বিভিন্ন জিনিসের সঙ্গে রিয়াকশান করিয়ে Al2O3কে 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রায় উত্তপ্ত করে গুলিয়ে সেখান থেকে আগে ওকে পিওর ফর্মে নিয়ে আসা হয়। নিয়ে এসে সে একইভাবে এখানে একটা পাত দেওয়া হবে, এখানে একটা পাত দেওয়া হবে, দিয়ে যখনই এখানে এই জিনিসটাকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দেওয়া হবে, যে এটা পজিটিভ এটা নেগেটিভ যুক্ত করে দেওয়া হবে, তাহলে এই যে Al2O3 এটা ভেঙে যাবে Al3+, আর O2-, ব্যালেন্স আমি এখানে করলাম না। Al3+ ভাঙবে আর O2- ভাঙবে। তাহলে এখানেও যদি আমি একটা ক্যাথোড আর অ্যানোড রিয়াকশান করি, তাহলে ক্যাথোড রিয়াকশান মানে কি? ভালো করে মন দিয়ে শোনো। ক্যাথোড রিয়াকশান মানে কি? অ্যানোডে মানে অ্যানায়ন, মানে ক্যাথোড রিয়াকশন কোনটা? এইটা হচ্ছে ক্যাথোড, আর এটা কি? এটা হচ্ছে অ্যানোড। তাহলে ক্যাথোডের দিকে কে যাবে? O2- যাবে। এই ভুল হচ্ছে, ক্যাথোডের দিকে যাবে
Al3+ যাবে। 3+ মানে কি, ও যে ইলেকট্রন নেই, তাহলে ও ইলেকট্রন নেবে, তাহলে করে দেখো এখানে কত আছে, Al3+ আছে, তো তা ও ইলেকট্রন নিয়ে প্রথমে ধরো একটা Al, ফের একটা ইলেকট্রন নিয়ে আরেকটা Al, আরেকটা ইলেকট্রন নিয়ে আরেকটা Al তৈরি করলো। তাহলে প্রায় কটা, প্রায় 3টে Al তৈরি করলো, বা ধরো না মানে মোট কথা হচ্ছে অ্যালুমিনিয়াম তৈরি করলো। মোদ্দা কথা হচ্ছে যে আমার অ্যালুমিনিয়াম তৈরি করলো, যে Al3+ গেল ক্যাথোডের কাছে, এর কাছে কি আছে, এক্সট্রা ইলেকট্রন, তাহলে ইলেকট্রনগুলো নিয়ে আমার এখান থেকে অ্যালুমিনিয়াম তৈরি করলো। কি তৈরি করলো, আমার অ্যালুমিনিয়াম তৈরি করলো, ঠিক আছে। আর O2- কি করবে, O2- তুমি অ্যানোড রিয়াকশন দেখাতেই পারো, নাও দেখাতে পারো, চাপ নেই, অ্যানোড রিয়াকশন দেখাতে পারো। কি অ্যানোড রিয়াকশনটা কি হবে, যে O2- ও কি করবে, ইলেকট্রন দিল, দিয়ে ওতে কনভার্ট করলো, আর একটা ইলেকট্রন দিল, আবার ওতে কনভার্ট করলো, দুজনে রিয়াকশন করলো, O2 হয়ে ওপরে উঠে বেরিয়ে চলে গেল, এখান থেকে O2 হয়ে বেরিয়ে চলে গেল। এবার কেন ইলেকট্রন দিল, এর কাছে ইলেকট্রন নেই। তাহলে দেখো কত সহজে আকরিক থেকে আমরা কি করতে পারলাম, মূল যে ধাতু, এই যে অ্যালুমিনিয়াম ধাতু, তাকে কি করে নিলাম, নিষ্কাশন করে নিলাম, তাকে বার করে নিলাম। তাহলে এটাও করা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট লাস্টে কি বাকি আছে, তড়িৎ লেপন। দেখা কিভাবে, আমি এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রতে ধরো এখানে একটা লোহা নিয়েছি Fe, আর এখানে আমি একটা সলিউশন নিয়েছি, সেটা ধরে নাও সলিউশনটা হচ্ছে জিঙ্ক সলিউশন, বা এনি জিঙ্ক সল্ট সলিউশন। জিঙ্ক সল্ট সলিউশন, ভালো করে বুঝবে এই জায়গাটা কি হচ্ছে। তাহলে জিঙ্ক সল্ট সলিউশনের মধ্যে, ভালো করে বোঝো, জিঙ্ক সল্ট সলিউশনের মধ্যে যদি আমি কারেন্ট পাঠাই, যদি আমি জিঙ্ক সল্ট সলিউশনের মধ্যে যদি আমি, আরে ভাই এ তো কেন করছিস, যদি আমি কারেন্ট পাঠাই, তাহলে সল্টটা যাই হোক না কেন, Z10 2+ তো আমি পাবো, প্লাস ধরে নাও সল্ট -2-, তাহলে Z10 2+ তো আমি পাবো, আর সল্ট 2- আমি পাবো, ভালো করে বুঝবে। তাহলে আমি করবো কি, তড়িৎ লেপন মানেটা কি, যে কোনো ধাতুর উপর অন্য ধাতুর পরত চাপানো, কোনো ধাতুর ওপরে অন্য ধাতুর পরত চাপানোকে আমরা বলি তড়িৎ লেপন, ঠিক আছে। তাহলে এবার শোনো, তাহলে যে Z10 2+টা কখন হতে পারে, যখন ইলেকট্রিসিটি দেবো। তাহলে Z10 2+টা যদি লোহার ওপরে আস্তরণ পড়তে হয়, তা Z10 2+টা কি ক্যাটায়ন, তো তাহলে অবশ্যই এখানে যে ব্যাটারিটা আমি দেব, সেটা হচ্ছে এই পাতটাকে নেগেটিভে চার্জ করতে হবে, এবং এই সলিউশনটাকে পজিটিভে চার্জ করতে হবে। তাহলে সলিউশনটাকে পজিটিভে চার্জ করতে হবে, বা যদি আমি এখানে একটা কোনো পাত নিতাম, আমি সলিউশনটা না দিতে, ধরো না এখানে একটা জিঙ্কের কোনো পাত নিয়েছি, তাহলে এই জিঙ্কের পাতটা কি হতো, পজিটিভ হতে হতো, তাহলে সেখান থেকে Z10 2+ আসতো। Z10 2+ এসে ও যেত কার কাছে, এই আয়রনের কাছে, এবং আস্তে আস্তে আয়রনের গায়ে জিঙ্কের আস্তরণটা ফেলতো, কি করে জিঙ্ক আস্তরণ ফেলতো, মন দিয়ে বোঝো, কি করে জিঙ্ক আস্তরণ ফেলতো। দেখো Fe চার্জ কি আছে, নেগেটিভ, Fe চার্জ কি আছে, নেগেটিভ মানে কি, ওর কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, কি আছে, এক্সট্রা ইলেকট্রন। এবার Z10 2+ এখানে আসছে, তাহলে এসে Z10 2+ এখান থেকে ইলেকট্রন নিচ্ছে এবং জিঙ্ক হয়ে অবস্থান করছে। কোথায় অবস্থান করবে,
এই যে আয়রনটা, এই যে লোহাটা, সেই লোহার গায়ের ওপরেই তো আস্তরণটা পড়বে, লোহার গায়ের উপর তো পড়বে। কারণ কি, জেটেন লোহার কাছ থেকে গিয়েই তো ইলেকট্রনগুলো নিচ্ছে। লোহা তো নিজে একটা ধাতু, লোহা ফ্রি ইলেকট্রন দেবে। লোহার কাছ থেকে ফ্রি ইলেকট্রনগুলো যে নিচ্ছে, নিয়ে এই লোহার গায়ের ওপরই আস্তে 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 পড়ে যাবে। তাহলে এই যে জিঙ্কটা গিয়ে লোহার ওপরে গিয়ে পড়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে তড়িৎ লেপন। এবং জিঙ্ককে তড়িৎ লেপন করার স্পেশাল একটা নাম আছে, যা ছোটো আমরা পড়েছি সবাই, যেটাকে বলা হয় গ্যালভানাইজেশন। যে কোনো পদার্থের উপরে, কোনো ধাতুর ওপরে যদি আমরা জিঙ্কের আস্তরণ চাপাই, যদি আমরা অনলি জিঙ্কের আস্তরণ চাপাই, সেটাকে বলা হয় গ্যালভানাইজেশন। তাহলে কি হলো দেখো, 3টে স্টেপ হলো। যে আমার এখানে তাহলে এই রিয়াকশানটাকে কি রিয়াকশান বলতে পারি? এই যে নেগেটিভের কাছে, নেগেটিভ মানে কি, এটা কি রিয়াকশান? নেগেটিভ মানে এটা হচ্ছে ক্যাথোড রিয়াকশান। ক্যাথোড রিয়াকশান। তাহলে এখানে একটা শর্ট প্রশ্ন আসতে পারে। শর্ট প্রশ্নটা কি, যে তড়িৎ লেপনের জন্য যে সলিউশনটার নাম হচ্ছে ইলেকট্রোলাইট। সলিউশনটাকে বলা হয় ইলেকট্রোলাইট। তাহলে ইলেকট্রোলাইটকে অ্যানোডে এবং যার উপরে আস্তরণ পড়বে তাকে ক্যাথোডে রাখা হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা ছিল এই চ্যাপ্টারের একটা জিস্ট। আশা করি জিস্টটা মোটামুটি হয়েছে। বলছেন যে খুব ভালো জিস্টটা বোঝানো হয়েছে। আপাতত তোমাদের পরীক্ষার জন্য এটা চলে যাবে। এর পরের ক্লাসে আমি এটার পুরো ডিটেলড ভিডিও, যে ছোট ছোট জায়গায় আমরা কী করে প্রবেশ করবো ছোটো ছোটো প্রশ্নের জন্য, আমরা ফুল ডিটেল ভিডিও কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তাই একটুখানি চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখো, ভালো লাগলে বলো, কোথাও অসুবিধা হচ্ছে সেটা বলো, আমি আবার ক্লিয়ার করে দেবো। এবং আমি আবারও বলছি, এটা শুধু ফেজ 1-এর ভিডিও। আপাতত তোমার স্কুলের সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য যখন আমি এটার অফলাইন ক্লাস দেব, তো এটার ফুল ডিটেলড অনলাইন ভিডিও, অনলাইন ক্লাসও আমি ইউটিউবে ছেড়ে দেবো। কোনো চিন্তা করার দরকার নেই। এটা জাস্ট ওপর থেকে আমি বোঝালাম। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারে জিজ্ঞাসা করবে কমেন্টে, আমি বলে দেবো। ঠিক আছে, চলো টাটা, থ্যাংক ইউ।